কলকাতার একদম কাছে গঙ্গার ধারে লুকিয়ে আছে এমন একটা জায়গা যেখানে মিশে আছে প্রকৃতির অপার সৌন্দর্য এবং হাজার বছরের ইতিহাস, আর তার সঙ্গে রয়েছে গভীর আধ্যাত্মিকতার ছোঁয়া। সেই জায়গাটার নাম হলো কাহেলগাঁও। আজ আমরা ঘুরে দেখব ভগবান শিবের পবিত্র তীর্থ বটেশ্বর ধাম, যেখানে সারা বছর অসংখ্য ভক্ত পুজো দিতে আসেন। তারপরে যাব ইতিহাসের এক অমূল্য সম্পদ বিক্রমশিলা মহাবিহারে। একসময় নালন্দার মতনই এই বিশ্ববিদ্যালয়ের খ্যাতি ছড়িয়ে পড়েছিল দেশ থেকে বিদেশে। আজ তার ধ্বংসাবশেষও যেন অতীতের সেই গৌরবের গল্প শোনায়। তারপরে আমরা যাব গঙ্গার বুকে জেগে ওঠা তিনটি ছোট্ট দ্বীপের দিকে। চারদিকে শুধু নদীর জল, সবুজে ঢাকা দ্বীপ, পাখিদের ডাক আর একদম শান্ত পরিবেশ। শহরের কোলাহল থেকে কিছুটা দূরে এই জায়গাতে আসলেই মনটা যেন নিজের থেকে শান্ত হয়ে যায়। আর বর্ষার সময় গঙ্গার রূপ তো আরো অন্যরকম, দূর পর্যন্ত জল আর জল, আর সঙ্গে সবুজের মিলনে তৈরি হয় অসাধারণ এক দৃশ্য। তাহলে চলুন আজকের বেড়ানোর গল্প শুরু করি হাওড়া স্টেশন থেকে। আমি হাওড়া স্টেশন থেকে রাত 9:30 হাওড়া জামালপুর এক্সপ্রেস ধরেছিলাম। হাওড়া থেকে কাহেলগাঁও যেতে সময় লাগে 7 ঘন্টা মতো। এই ট্রেনে যাওয়ার একটাই সুবিধা হচ্ছে, রাত্রেবেলা ট্রেনে উঠে খুব ভোরবেলা আমি কাহেলগাঁও স্টেশনে নেমে যেতে পারবো। আমাদের ট্রেন ঠিক রাত 9:30 হাওড়া স্টেশন ছাড়ল। পুরো একটা রাত ট্রেনে বিশ্রাম নিয়ে ভোরবেলা ট্রেন আমাদেরকে কাহেলগাঁও স্টেশনে নামালো। সুপ্রভাত বন্ধুরা, এখন বাজে সকাল 5:02। এই মুহূর্তে আছি কাহেলগাঁও স্টেশনে। হাওড়া থেকে জামালপুর এক্সপ্রেস আমাদেরকে এখন কাহেলগাঁও স্টেশনে নামিয়ে দিল। তখন কাহেলগাঁও অঞ্চলে ভোরের আলো ফুটতে শুরু করেছে। আমি হাঁটতে হাঁটতে এগিয়ে চললাম প্ল্যাটফর্মের বাইরে। কাহেলগাঁও স্টেশনটা মোটামুটি বড়ই। ফুটব্রিজ দিয়ে পেরিয়ে চলে এলাম 1 নম্বর প্ল্যাটফর্মের দিকে। স্টেশনের বাইরে বেশ সুন্দর পরিবেশ। এই ভোরের বেলাতে পাখিদের কিচিরমিচির ডাক শোনা যাচ্ছিল। কাহেলগাঁও স্টেশনে ট্রেন আমাদেরকে 2 নম্বর প্ল্যাটফর্মে নামিয়েছে। এবারে আমরা ফুটব্রিজ পেরিয়ে চলে এসেছি 1 নম্বর প্ল্যাটফর্মে। এখান থেকে এখন একটু চা পানের বিরতি, তারপরে বেরোবো। চলুন। প্ল্যাটফর্ম থেকে বেরোতেই সামনে চায়ের দোকান পড়ল। গরম গরম চা হচ্ছে দেখে দাঁড়িয়ে পড়লাম। 1 কাপ চা হাতে পেতেই ঘুমের রেশটা কাটলো। বিহার, ঝাড়খণ্ড এইদিকে চা কিন্তু বেশ টেস্টি হয়। ঘন দুধ দিয়ে বানানো পুরো চাটা। এই গরম গরম চাটা খুব দরকার ছিল। চা খাওয়া হয়ে গেল। এরপরে এখান থেকে একটা টোটো রিজার্ভ করতে হবে। রিজার্ভ করে তারপরে আমরা প্রথমবারে দেখতে যাব বটেশ্বর ধাম। চলুন বেরোনো যাক। ভোরবেলাতে স্টেশনের সামনে কয়েকটা টোটো দাঁড়িয়েছিল। তাদের মধ্যে একজনের সঙ্গে কথাবার্তা বললাম। भैया पूरा कहलगाम घूरना है। पूरा कहलगांव घुमा देंगे। अच्छा, ये घुमा के तुम बटेश्वर धाम जाना है, ठीक। पातालपुरी जाना है। ये पातालपुरी कहाँ पे पड़ता है? उसका बाजू में ही है, ठीक है। ठीक अच्छा, अमरनाथ मंदिर जाना है, ठीक विक्रमशिला जाना है, ठीक। और इधर जो 3 द्वीप है ना, हाँ वही जाना है। ठीक वही घूम के स्टेशन पर छोड़ देना। ठीक है ठीक। ठीक है, कितना लगेगा?
500। 500? हाँ ঠিক আছে চলো। 500 টাকাতেই চুক্তি করে উঠে পড়লাম টোটোতে। টোটো কিন্তু আমাদেরকে প্রথমবারে বটেশ্বর মহাদেব মন্দির নিয়ে যাচ্ছে। ক্যাহেলগাঁও স্টেশন থেকে বটেশ্বর মহাদেব মন্দিরের দূরত্ব প্রায় 10 কিলোমিটার। টোটোতে সময় লাগবে আধ ঘন্টা মতো। আস্তে আস্তে টোটো ডান দিকে বাঁ দিকে চাষের জমির মধ্যে রাস্তা ধরে এগোতে থাকলো। কিছু দূর এগোনোর পরেই শুরু হয়ে গেল চারদিকে সবুজে মোড়া গাছপালায় ঘেরা এক সুন্দর পথ। এখন বর্ষার সময়, তাই জন্য চারদিকটা এতটা সবুজ লাগছে। সত্যি বলতে কি, এই পথটা চলতে খুব ভালো লাগছিল। চলতে চলতে নাকে একটা আলাদা গন্ধ পাচ্ছিলাম, যেটা ভেজা গাছগুলোর থেকে আসছিল। চারদিকে সুন্দর পরিবেশ দেখতে দেখতে আর বুক ভরা নির্মল বাতাস নিতে নিতে এগোতে থাকলাম। পথ চলতে চলতে কোথা দিয়ে যে 30টা মিনিট কেটে গেল বুঝতেই পারলাম না। রাস্তায় প্রচণ্ড জ্যাম লেগে গেছে, তাই জন্য আমরা টোটো ছেড়ে এখন পায়ে হেঁটে যাচ্ছি বটেশ্বর ধামের দিকে। এখন শ্রাবণ মাস, তাই প্রচুর ভক্ত এসেছেন বাবা বটেশ্বরকে দর্শন করতে এবং জল ঢালতে। আরও কিছুটা হেঁটে এগিয়ে পৌঁছে গেলাম বটেশ্বর ধামের প্রবেশদ্বারের কাছে। বটেশ্বর ধাম গঙ্গার পাশে অবস্থিত একটি প্রাচীন শৈব তীর্থ। এই এলাকার বিশেষত্ব হলো এখানে গঙ্গা উত্তর বাহিনী, অর্থাৎ গঙ্গার প্রবাহ কিছুটা উত্তর দিকে গেছে। হিন্দু ধর্মীয় বিশ্বাসে উত্তরমুখী গঙ্গাকে অত্যন্ত পবিত্র বলে মানা হয়। ঝাড়খণ্ড সরকারের পর্যটন বিভাগের তথ্যেও এই বটেশ্বর স্থানকে অত্যন্ত প্রাচীন তান্ত্রিক সাধনার এক গুরুত্বপূর্ণ স্থান হিসেবে উল্লেখ করা হয়েছে। স্থানীয় ঐতিহ্য অনুযায়ী ঋষি বশিষ্ঠ এখানে সাধনা করেছিলেন এবং তার প্রতিষ্ঠিত শিবলিঙ্গই পরে বশিষ্ঠেশ্বর থেকে বটেশ্বর মহাদেব নামে পরিচিত হয়। আবার ঋষি দুর্বাসা ও ঋষি কোহেলের সাধনার কথাও স্থানীয় লোককথায় পাওয়া যায়। কেউ কেউ মনে করেন ক্যাহেলগাঁও কথাটা এসেছে কোয়েল ঋষির নামকরণ থেকে। আবার অনেকের মতে এই ক্যাহেলগাঁও অঞ্চল তপস্যা ও সাধনার ভূমি হিসেবেও বর্ণনা করেছেন। আমি মন্দিরে ঢুকে বাবা মহাদেবকে দর্শন করলাম। এই স্থানটির গুরুত্ব এতটাই ছিল যে পাল রাজা ধর্মপাল বিক্রমশিলা মহাবিহার প্রতিষ্ঠার জন্য এই অঞ্চলকে বেছে নেওয়ার ক্ষেত্রে বটেশ্বরের ধর্মীয় ও ভৌগোলিক গুরুত্বকে বিবেচনা করেছিলেন বলে বিহার পর্যটন বিভাগের তথ্য থেকে জানা যায়। আমি মন্দির কম্পাউন্ডে ভালো করে ঘুরে নিলাম। বটেশ্বর ধাম দর্শন করলাম। এরপরে এর থেকে কিছুটা দূরেই আছে পাতালপুরি গুহা, চলুন সেটা দর্শন করে আসি। বটেশ্বর ধামের পাশেই রয়েছে পাহাড়ের নিচে একটি গুহা। সিঁড়িপথ ধরে উঠে চললাম সেই গুহার দিকে। পাহাড়ের মধ্যে পাথর কেটে এই ছোট্ট একটা গুহা তৈরি করা হয়েছে। পাহাড়ের গায়ে সুন্দর কারুকার্য দেখে বোঝাই যাচ্ছিল প্রাচীনকালে একসময় এই গুহার গুরুত্ব অনেক বেশি ছিল। এখান থেকে চারদিকের পরিবেশটা খুব সুন্দর লাগছিল। পাতালপুরি গুহা দেখলাম। এটা পাতালে নয়, এটা কিন্তু পাহাড়ের ওপরে ছোট্ট একটা ঘর মতন করা আছে। এটা গুহা নয়, পাথর কেটে একটা ঘরের মতন করে রাখা। ফেরার সময় ডান দিকে একটা মন্দির দেখে
ভেতরে ঢুকে পড়লাম। মন্দিরটি বেশ সুন্দর। ভেতরে প্রভু শ্রী রামচন্দ্র, সীতামা ও লক্ষ্মণ পূজিত হচ্ছেন। বেরিয়ে পড়লাম মন্দির থেকে। বটেশ্বর ধাম দর্শন করে এখন বেরিয়ে পড়লাম। এখন গিয়ে আবার বসবো টোটোতে। টোটো তো বাইরে অপেক্ষা করছে, ভিড়ের জন্য তো এখানে টোটো ঢুকতে পারেনি। এরপরে আমরা যাব বিক্রমশিলা দেখতে। চলুন তাহলে। এগিয়ে চললাম টোটো যে জায়গায় থাকার কথা ছিল সেই জায়গাতে। মন্দির থেকে বেরিয়ে বেশ কিছুটা চলে আসার পর যেখানে টোটো দাঁড়ানোর কথা ছিল সেই জায়গাতে এসে দাঁড়িয়ে দেখছি আর টোটোর কোনো পাত্তা নেই। অনেকক্ষণ ধরে খোঁজাখুঁজি করছি, কিন্তু টোটোওয়ালা কোথায় গেল, কোথায় গাড়ি দাঁড় করিয়েছে কিচ্ছু বুঝতে পারছি না। প্রায় আধ ঘন্টা ধরে আমি এই জায়গাতে খুঁজে বেড়াচ্ছি। কী আর করা যাবে, এখন আবার অন্য টোটো ধরতে হবে। চলুন। বেচারা, ওকে আমি পয়সাও দিইনি, ও এতটা নিয়ে এলো, খুব খারাপ লাগছে। চলুন যাওয়া যাক। এরপরে ওখান থেকে আমি আরেকটা টোটো কথাবার্তা বলে ভাড়া করে নিলাম। আমাকে দেখাবে বিক্রমশিলা সহ গঙ্গার মাঝখানে অবস্থিত 3টে দ্বীপ। ভাড়া পড়ল 350 টাকা। আমি চারপাশের পরিবেশ দেখতে দেখতে এগোতে থাকলাম। বটেশ্বর ধাম থেকে বিক্রমশিলার দূরত্ব 3 থেকে 4 কিলোমিটার মতো। বটেশ্বর ধাম থেকে প্রায় 3 কিলোমিটার রাস্তা পেরিয়ে এখন চলে এলাম বিক্রমশিলা। এই বিক্রমশিলার সামনে গেট আছে, প্রবেশদ্বার। চলুন ভেতরটা দেখে আসি। খুব সুন্দর জায়গা, সাজানো। দেয়াল ঘেরা বিরাট বড় এক জায়গায় এই বিক্রমশিলা রয়েছে। ভেতরে ঢোকার জন্য 25 টাকা দিয়ে টিকিট কাটতে হয়। টিকিট কেটে ভেতরে ঢুকে পড়লাম। চারদিকটা সুন্দর করে সাজানো। এটি এএসআই এর অধীনে রয়েছে। অষ্টম শতাব্দীর শেষ দিকে রাজা ধর্মপাল বিক্রমশিলা মহাবিহার প্রতিষ্ঠা করেছিলেন। সেই সময় পাল রাজারা বৌদ্ধ ধর্ম ও শিক্ষার বড় পৃষ্ঠপোষক ছিলেন। নালন্দার পাশাপাশি বিক্রমশিলাও ধীরে ধীরে দেশের অন্যতম গুরুত্বপূর্ণ এক শিক্ষাকেন্দ্র হয়ে ওঠে। এখানে দূর দূরান্ত থেকে ছাত্র ও পণ্ডিতরা পড়াশোনা করতে আসতেন। বৌদ্ধ দর্শনের পাশাপাশি যুক্তিবিদ্যা, ব্যাকরণ, দর্শন ও তন্ত্র নিয়েও এখানে শিক্ষা দেওয়া হতো। একসময় এখানে প্রায় 1000 ছাত্র এবং অনেক শিক্ষক একসঙ্গে ছিলেন বলে ঐতিহাসিক সূত্রে জানা যায়। বিক্রমশিলার সঙ্গে জড়িয়ে আছে বহু বিখ্যাত পণ্ডিতদের নাম। তাদের মধ্যে অন্যতম ছিলেন অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞান। তিনি পরে তিব্বতে গিয়ে বৌদ্ধ ধর্মের শিক্ষা ও দর্শন প্রচারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। বিক্রমশিলার পণ্ডিতদের মাধ্যমে ভারতীয় জ্ঞান ও বৌদ্ধ দর্শন তিব্বত সহ আরও নানা অঞ্চলে ছড়িয়ে পড়েছিল। প্রায় 400 বছর ধরে বিক্রমশিলা জ্ঞান চর্চার এক গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে অস্তিত্ব রেখেছিল। কিন্তু দ্বাদশ শতাব্দীর শেষ দিকে রাজনৈতিক অস্থিরতার সময় এই মহাবিহার ধ্বংস হয়ে যায়। প্রত্নতাত্ত্বিক খননের ফলে আজ এখানে বিশাল কেন্দ্রীয় স্তূপ, চারপাশে সন্ন্যাসীদের থাকার ঘর এবং বিভিন্ন স্থাপত্যের ধ্বংসাবশেষ দেখা যায়। এই ধ্বংসাবশেষ দেখলেই বোঝা যায় একসময় এই জায়গাটা কত বড় এবং সমৃদ্ধশালী ছিল। আজ দাঁড়িয়ে থাকা ধ্বংসাবশেষ যেন আমাদের সেই গৌরবময় অতীতের কথা মনে করিয়ে দেয়। এটি ভারতের প্রাচীন শিক্ষা, জ্ঞান ও সংস্কৃতির এক নীরব সাক্ষী। ভেতরটা ঘুরে এলাম, খুব সুন্দর লাগছিল।
আর এখন তো বর্ষার সময়, তাই জন্য চারদিকটা খুব সবুজ রয়েছে। সত্যিই খুব সুন্দর একটা জায়গা। চলুন এরপরে এখান থেকে বেরিয়ে পরবর্তী গন্তব্যে যাই। উঠে বসলাম টোটোতে, এগিয়ে চললাম আমার পরবর্তী গন্তব্য, গঙ্গার মধ্যে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা 3টি দ্বীপ দেখার জন্য। সেই জায়গাটা হলো ক্যাহেলগাঁও স্টেশনের একদম কাছাকাছি। কিছুক্ষণ টোটোতে আসার পর পৌঁছে গেলাম আমার নির্দিষ্ট গন্তব্যে। আমি যাব রাজঘাটে। খুব ভিড়, শ্রাবণ মাস। এই শ্রাবণ মাসে এসেছি বলে এত ভিড় পাচ্ছি। মিনিট 2 হেঁটেই পৌঁছে গেলাম রাজঘাটে। গঙ্গার পাশে বিরাট বড় একটা ঘাট, বড় বড় ভেসেল রয়েছে এখানে। শ্রাবণ মাসে বহু ভক্তজন এখানে গঙ্গা স্নান করছেন। এখানেই গঙ্গার মধ্যে 3টি দ্বীপ আছে। আমরা সেই দ্বীপে যাব বলে বাঁদিকে নৌকোর খোঁজ করতে থাকলাম। রাজঘাট থেকে বাদিকে একটুখানি আসার পরে একটা ছোট ঘাট আছে। এই ঘাট থেকে 3টে মন্দির যাওয়ার জন্য নৌকো ছাড়ে। আমরা সেই নৌকোর কাছে চলে এসেছি। আমরা 3টে মন্দির ঘুরে দেখব। তাতে খরচ পড়ছে মাথা পিছু 150 টাকা করে নৌকোতে। তাহলে চলুন যাওয়া যাক। ঘাট থেকে দূরে দুখানা দ্বীপ দেখা যাচ্ছিল। উঠে বসলাম নৌকোতে। নৌকো ঘাট ছেড়ে এগিয়ে চলল দ্বীপের উদ্দেশ্যে। জানলাম 3টি দ্বীপ ঘুরতে আমাদের সময় লাগবে প্রায় 1 ঘন্টা মতো। আমিও গঙ্গার সৌন্দর্য দেখতে দেখতে এগোতে থাকলাম। নৌকো প্রথমবারে আমাদেরকে নিয়ে এলো শান্তি বাবার দ্বীপে। নৌকো আস্তে আস্তে ঘাটের দিকে এগোতে থাকলো। জনশ্রুতি আছে এখানে শান্তি বাবা নামে এক উদাসী সাধু এসে বসবাস করতেন। তিনি 1940 সালের পর এখানে বসবাস করতেন এবং দীর্ঘ সময় ধরে ধ্যান ও সাধনা করতেন। তার নাম থেকেই পরে এই জায়গাটি শান্তি বাবা পাহাড় নামে পরিচিতি পেয়ে ওঠে। ভেতরে সুন্দর মন্দির রয়েছে, কিন্তু ফটোগ্রাফির কোনো অনুমতি নেই, তাই আমরা দেখে বেরিয়ে এলাম। এরপরে আবার বোটে উঠে চললাম আমাদের পরের দ্বীপ তাপসধাম বা বাঙালি বাবার আশ্রম দেখতে। গঙ্গার বুক থেকেই চারদিকের প্রাকৃতিক সৌন্দর্য দেখতে খুব ভালো লাগছিল। এই নৌকো ভ্রমণটার আলাদা এক অনুভূতি। জলের ওপর দিয়ে নৌকো এগিয়ে চলার সময় দুপাশে দেখা যায় ছোট ছোট পাথরের দ্বীপ আর ঘন সবুজ গাছপালা। তাপসধামে পৌঁছতেই যেন চারপাশের দৃশ্যটা একেবারে বদলে গেল। কিছুটা সিঁড়িপথ ধরে উপর দিকে উঠে এলাম। শহরের কোলাহল পেরিয়ে এখানে শুধু চারদিকে গঙ্গার জল আর দ্বীপের মধ্যে সবুজ প্রকৃতি। এখানকার শান্ত নদীর জল, মেঘলা আকাশ আর দুলতে থাকা গাছ, আর ওই যে দূরে ভেসে চলা নৌকো, সব মিলিয়ে তাপসধামের পরিবেশ অপূর্ব সুন্দর লাগছিল। আমি এগিয়ে চললাম গঙ্গার ধার ধরে। এখানে আসলেই মনে হয় প্রকৃতির এই শান্ত পরিবেশের মধ্যে বহু সাধক কেন নির্জনে সাধনা করতে এসেছিলেন। সত্যি তার উত্তরটা যেন নিজের থেকেই পাওয়া যায়। আমি এই নির্জন গঙ্গার ধারে কিছুটা সময় কাটালাম। খুব ভালো লাগছিল জায়গাটা। এবারে আবার বোটে করে চললাম পরবর্তী দ্বীপের উদ্দেশ্যে। এবারে আমরা যাচ্ছি পাঞ্জাবি বাবা পাহাড়ে। এই পাঞ্জাবি বাবা পাহাড়
তাপসধামের ঠিক পেছন দিকে। এই দ্বীপটা কিন্তু গঙ্গার মূল ভূখণ্ডের রাজঘাট থেকে সরাসরি দেখা যায় না। তাপসধামে আসলে তারপরে দেখা যায়। কিছুক্ষণের মধ্যেই বোট আমাদেরকে পাঞ্জাবি পাহাড়ে ঢোকার সিঁড়িপথে নামিয়ে দিল। আমরা সিঁড়িপথ ধরে এগোতে থাকলাম। চারদিকের পরিবেশ খুব সুন্দর এবং শান্ত। আস্তে আস্তে সিঁড়িপথ ধরে এগোতে থাকলাম। তবে এই সিঁড়িপথ কিন্তু বেশ সরু, তাই সাবধানে উঠতে হয়। সিঁড়িপথে উঠে দেখতে পেলাম এখানে মন্দির করা রয়েছে এবং সাধকরা এখানে বসবাস করেন। চারদিকে সবুজ গাছপালায় ঘেরা সুন্দর একটা পরিবেশ। আমরা ঢোকা মাত্রই এখানকার আশ্রমিকরা আমাদেরকে আপ্যায়ন করলেন। খুব সুন্দর ব্যবহার। মন্দিরে ঢুকেই সবার প্রথমে বাঁদিকে দর্শন হবে পাঞ্জাবি বাবা বা সন্ত জ্ঞানেশ্বরজি মহারাজের মূর্তির সঙ্গে। ডান দিকেই রয়েছে তার থাকবার জায়গা, এখন যেটা মন্দির হিসেবে ব্যবহৃত হয়। মূল মন্দিরের ভেতরে গঙ্গা মাতা, বাবা মহাদেব এবং পার্বতী মাতা পূজিত হচ্ছেন। আমরা এখানে বেশ কিছুক্ষণ থেকে তারপরে আবার বেরিয়ে পড়লাম। এই অঞ্চলে যে প্রাচীনকালে কোনো স্থাপত্য ছিল তার নিদর্শন আজও এখানে রয়েছে। আবার বোটে করে ফিরে চললাম মূল ঘাটের দিকে। 3টে দ্বীপ ঘুরে এখন আমরা বেরিয়ে চলে এলাম। খুব সুন্দর লাগলো জায়গাটা, মানে এত ভালো লাগলো। তবে মনটা একটু খারাপ, প্রথম যে দ্বীপটা ওই দ্বীপটাতে আমরা ছবি তুলতে পারিনি। একটু মনটা খারাপ লাগছে আপনাদেরকে না দেখাতে পারার জন্য। চলুন, এরপরে প্রচণ্ড খিদে পেয়ে গেছে, কিছু খেতে হবে। খেয়ে দিয়ে তারপরে আবার কথা বলছি। অটো করে চলে এলাম ক্যাহেলগাঁও স্টেশনের কাছে। স্টেশনের কাছে প্রকাশ হোটেলে চলে এলাম। রাজঘাট থেকে বেরোনোর পরে খাওয়ার জায়গা খুঁজছিলাম। খাওয়ার জায়গা তো ওখানে কিচ্ছু নেই ধরতে গেলে, কিছু ভাজাভুজির দোকান আছে। তারপরে চলে এলাম স্টেশনের কাছে। স্টেশনের কাছে এসেও অনেক খোঁজাখুঁজি করার পর তারপর একটা হোটেল পেলাম। তবে এখানে যা বুঝতে পারলাম, ক্যাহেলগাঁওতে এসে আপনি ভালো কোনো রেস্টুরেন্ট পাবেন না। এখানে খুব অর্ডিনারি একটা রেস্টুরেন্টে আমরা ঢুকলাম। এখানে দুপুরের লাঞ্চের জন্য থালি সিস্টেম। থালির খরচ পড়লো মাথাপিছু 70 টাকা করে। তার মধ্যে দিয়েছে ভাত, ডাল, আলু ভাজা, একটা আলু পটলের তরকারি। বলছে খুবই মানে দেখেই বোঝা যাচ্ছে যে খুবই সাধারণ মানের, একটা পাঁপড় আর আলু সেদ্ধ। ঠিক আছে, সকাল থেকে তো কিছু খাওয়া নেই, এখন এটা দিয়েই সারি। খাওয়া শেষে আমরা হোটেল থেকে লাগেজ নিয়ে ক্যাহেলগাঁও স্টেশন থেকে ট্রেন ধরে চললাম সাহেবগঞ্জ স্টেশনের উদ্দেশ্যে। আগামী পর্বে আসবে সেই ভিডিও। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।